দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। রাষ্ট্রীয়কোণে প্রকাশিত বিশেষ খবরটি হল বঞ্চিত চাকরি প্রাপকদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর সম্পূর্ণ অনৈতিকভাবে মানব সম্পদ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা নামক একটি এনজিওর হাতে। দায়িত্ব পাবার পর ওই এনজিও কোনো প্রকার বিজ্ঞাপন ও ইন্টারভিউ ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। ঘটনা সংশ্লিষ্ট দপ্তরের অধীনে পরিচালিত নরসিংগড়ের হাফওয়ে হোমে। জানা গিয়েছে, ওই হাফওয়ে হোমের জন্য 2022 সালের এপ্রিল মাসে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে নরসিংগড়স্থিত 7টি ক্যাটাগরির 15টি শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য আউটসোর্সিং সংস্থা থেকে দরপত্র আহ্বান করা হয়েছিল। কর্মচারী সরবরাহের বরাত পায় মধ্যপ্রদেশের আউটসোর্সিং সলিউশন নামক একটি সংস্থা। 2022-এর আগস্ট মাসে ওই সংস্থা রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরকে 15 জনের মধ্যে 12 জন কর্মচারী সরবরাহ করেছিল। ওই সংস্থা থেকে নিয়োগপত্র পাবার পর কর্মীরা অভয়নগরের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তাদের জয়েনিং লেটার জমা দিয়েছেন, এমনকি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন তারা। এখানেই শেষ নয়, যারা নিয়োগ পেয়েছে তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে ওই সকল কর্মচারীরা নিয়োগপত্র পাবার যোগ্যতা রয়েছে বলে একটা অর্ডার বের করে। প্রক্রিয়াটি ঠিকঠাকভাবেই হচ্ছিল। এরই মধ্যে শাসক দলের কিছু নেতা ওই নিয়োগ প্রক্রিয়া বানচাল করতে মাঠে নামে। নিজেদের কামাই বাণিজ্য জম্পেশ করতে এবারও শুরু হয় চাকরির বিনিময়ে প্রণামী লেনদেন। ফলে চাকরি পাবার পরেও ওই 12 জন কর্মচারীকে নরসিংগড়ের হাফওয়ে হোমে কাজে যোগদান করার অনুমতি প্রদান করেনি সংশ্লিষ্ট দপ্তর। এইরকম পরিস্থিতিতে আউটসোর্সিং সলিউশন নামক সংস্থাটি 2023 সালের 16 জানুয়ারি মানব সম্পদ সরবরাহ চুক্তিটি বাতিল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন করে। এরপর 1 মার্চ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সেই সময়ের অধিকর্তা স্মিতা মোল আউটসোর্সিং সলিউশনের মানব সম্পদ সরবরাহের বরাতটি বাতিল করে দেয় রাজ্যের নির্বাচনী আচরণবিধি লাগু থাকা অবস্থায়। এরপরই বাঁকা পথে ওই হোমের জন্য মানব সম্পদ সরবরাহের দায়িত্ব দেওয়া হয় ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এনজিওটিকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রথমে আউটসোর্সিং সলিউশন নামক সংস্থার দ্বারা নিয়োগপ্রাপ্ত সকল কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার পর কেন তাদের ওই হোমে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে? আউটসোর্সিং দ্বারা নিয়োগ হলেও রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ভেরিফিকেশনে ওই সকল কর্মচারীদের নিয়োগ সঠিক ছিল, এমনটাই দপ্তর সূত্রে খবর। প্রকৃত চাকরি প্রাপকদের চাকরি জাল ও জোচ্চুরি করে অন্য প্রার্থীদের ওই চাকরি প্রদান কোন ধরনের সুশাসন? দাবি উঠছে ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা দ্বারা নিয়োগপ্রাপ্ত চাকরি বাতিল করে আউটসোর্সিং সলিউশনের মাধ্যমে যার বৈধ পথে নরসিংগড়ের হাফওয়ে হোমে চাকরির জন্য নির্বাচিত হয়েছিলেন তাদেরকে অবিলম্বে চাকরি প্রদানের বঞ্চিত চাকরি প্রাপকদের তরফে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে চাওয়া হয়েছে। মোদির শাসনে আরও বাড়ল বেকারত্বের হার। লোকসভা ভোটের আগে মন্দির রাজনীতিতে ব্যস্ত মোদী সরকার, অথচ প্রধানমন্ত্রীর বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি চরকের গাছে। দেশের যুব সমাজে 20 থেকে 34 বছর বয়সীমা বেকারত্বের জ্বালা বেড়েই চলেছে, বিশেষ করে বেহাল গ্রামীণ কর্মসংস্থান। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সিএমআইয়ের সর্বশেষ তথ্য সেই ইঙ্গিতই দিচ্ছে। শুধু কর্মসংস্থান নয়, 2025 সালের মধ্যে মোদির $5 লক্ষ কোটি অর্থনীতির প্রতিশ্রুতিও সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে এবং এই সারসত্য কার্যত স্বীকার করে নিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাও আবার খোদ মোদির রাজ্যে ভাইব্রেন্ট গুজরাতের মধ্যে। বুধবার তিনি বলেছেন, সম্ভবত 2027-28 সাল নাগাদ ভারত বিশ্বের 3য় বৃহত্তর অর্থনীতির দেশে পরিণত হবে। ওই সময় আমাদের ডিজিপি $5 লক্ষ কোটি ছাড়িয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর 2025 সালের প্রতিশ্রুতি যে দিবাস্বপ্নে পরিণত হচ্ছে তা অর্থমন্ত্রীর কথাতেই স্পষ্ট। অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে মোদির এই প্রতিশ্রুতি ভঙ্গকে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস।
বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের ঠেস। মোদী সরকারের 10 বছরের শাসনে চাকরির দুর্ভিক্ষ ভয়াবহ আকার নিয়েছে। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। সরব তৃণমূল দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, বিজেপি সরকারের ভ্রান্ত আর্থিক নীতির মাসুল গুনতে হচ্ছে দেশের কোটি কোটি বেকারকে। তরুণ, মহিলা ও গ্রামীণ ভারত বেকারত্ব দৈত্যের গ্রাস থেকে রেহাই নেই কারোর। সিএমআইয়ের সর্বশেষ তথ্যে বেকারত্বের ভয়াবহ ছবি সামনে আসে। সেখানে দাবি করা হয়েছে 2023 সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে 20 থেকে 24 বছর বয়সী জনগোষ্ঠীতে বেকারত্বের হার বেড়ে হয়েছে 44.49%। এর ঠিক আগের 3 মাসে এই হার ছিল 43.65%। অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকে 25 থেকে 29 বছর বয়সীদের বেকারত্ব 13.35% থেকে বেড়ে হয়েছে 14.33%। এই বয়স গোষ্ঠীতে বেকারত্বের হার গত 14টি ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ। একইভাবে 30 থেকে 34 বছর বয়সীদের বেকারত্বের হার 10টি ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে। আগের 3 মাসের তুলনায় অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকে এই বয়স গোষ্ঠীর বেকারত্বের হার 2.06% থেকে বেড়ে হয়েছে 2.49%। সম্পাদকীয় কংগ্রেস বেসামাল। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রায়শই সমালোচনায় সরব ভূমিকা রয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের অপশাসনের আওয়াজ তুলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন। সম্প্রতি কংগ্রেসের সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক কেসি বেণুগোপাল অধীর চৌধুরীর রাষ্ট্রপতি শাসনের দাবিকে খারিজ করে দিয়েছেন। তিনি এই বিষয়ে বলেছেন, এটা প্রদেশ কংগ্রেসের মত হতে পারে, জাতীয় কংগ্রেসের নয়। কংগ্রেসের জাতীয় নেতৃত্ব তেমন কোনো দাবি তুলছেন না বলে কেসি বেণুগোপাল জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে তৃণমূল কংগ্রেসের সাথে কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। তারপরে ইন্ডিয়ার আহ্বায়ক বা সংযোজক ব্রিটিশ কুমারকে বসানোর প্রস্তাব নিয়ে বিরোধী শিবিরের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হবে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চাইছেন রাহুলের যাত্রা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যাওয়ার সময় তৃণমূল শিবিরের প্রতিনিধিরাও এতে অংশ নেন। কারণ তৃণমূল কংগ্রেসের কেউ এতে যোগ না দিলে সংবাদ মাধ্যমে রাহুলের কর্মসূচির পরিবর্তে এটা নিয়ে হইচই শুরু করবে। এই পরিস্থিতিতে আসন সমঝোতা হোক বা না হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো রকম তিক্ততার পরিবেশ সৃষ্টি করতে চান না বলেই কংগ্রেস হাইকমান্ড অধীর রঞ্জন চৌধুরীর রাষ্ট্রপতি শাসনের দাবিকে মেনে নেননি। এদিকে খবরের প্রকাশ 12 আসনের দাবি থেকে সরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেস 10টি আসনে নেমে এসে তৃণমূলের সাথে দর কষাকষিতে নামতে চলেছে। কংগ্রেস সূত্রের খবর, এই 10টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে থাকা 2টি লোকসভা কেন্দ্র বাদে বাকি 8টি আসনই গত লোকসভা নির্বাচনে বিজেপির জয়ী আসন। ফলে তৃণমূলের ভাগ থেকে কংগ্রেস কিছুই চাইছেন না। এদিকে তৃণমূল কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের জেতা 2টি আসনের বেশি কংগ্রেসকে ছেড়ে দিতে এখনও নারাজ। এছাড়াও সম্প্রতি কংগ্রেসের জাতীয় জোট কমিটির আরজেডির সাথে বিহারে আসন সমঝোতা নিয়ে কথা বলে এবং ওই কমিটির আম আদমি পার্টির অতীশী সিংহ, সৌরভ ভরদ্বাজ, সন্দীপ পাঠকের সাথে বৈঠক করেছে। অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসকে দিল্লিতে 7টি লোকসভা কেন্দ্রের মধ্যে 3টি, পাঞ্জাবে 13টির মধ্যে 6টি আসন ছাড়তে রাজি হয়েছেন। তার বদলে কেজরিওয়াল গুজরাটে 1টি, গোয়ায় 1টি, হরিয়ানায় 3টি আসন চেয়েছেন। এখন এই বিষয়টিও বৈঠকের উপর ঝুলে রয়েছে। পশ্চিমবঙ্গেও কংগ্রেসকে কতটা আসন তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবে সেটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এখন কংগ্রেস কি এতটাই বেসামাল হয়ে পড়েছে, প্রশ্ন জনমনে। সত্যের কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, লোকসভার প্রস্তুতি শুরু করল বিজেপি। নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় কেন বাদ প্রধান বিচারপতি, কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। বিতর্কিত নির্বাচন কমিশনার নিয়োগ বিল নিয়ে এবার কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। কেন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হলো প্রধান বিচারপতিকে, ব্যাখ্যা চায় শীর্ষ আদালত। তবে কেন্দ্রের পাস করানো ওই আইনে এখনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
গত বছর মার্চ মাসে এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন, দেশের মুখ্য নির্বাচনী কমিশনার এবং নির্বাচনী কমিশনারদের নিয়োগের ক্ষমতা একচ্ছত্রভাবে মন্ত্রিসভার হাতে থাকবে না।